প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে কিছু কথা বলবো। ৩৬ বছর পরে গণতান্ত্রিক বাংলাদেশে প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। জিয়া পরিবারের জন্য হ্যাট্রিক, ৩ জন সরকার প্রধান এ পর্যন্ত জিয়া পরিবার থেকে এসছে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। নির্বাচনের আগে টাইম ম্যাগাজিনের সাথে সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন, আমাদের জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা করা সবার আগে, কিন্তু তারপরে আমরা ভারত বাংলাদেশ সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক না কেন, ভারতের সাথে সম্পর্ক মেরামত করা তার জন্য অগ্রাধিকার হবে। বাংলাদেশ দক্ষিণ এশীয় পরাশক্তি, ভারত বেষ্টিত একটি দেশ। ২৫০০ মাইল দীর্ঘ ভারত বাংলাদেশ সীমান্ত বিশ্বের দীর্ঘতম সীমান্তগুলির মধ্যে একটি, যা ভারতকে বাংলাদেশি পণ্যের জন্য প্রাথমিক একটা পরিবহন রুট এবং তুলা, শস্য, জ্বালানি, শিল্প উপকরণ ও বিদ্যুৎ সরবরাহ সহ আমদানির একটি প্রধান উৎস। সেজন্য ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করা বাংলাদেশের জন্য, এমনকি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ১৭ ফেব্রুয়ারি ঢাকায় নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে আঞ্চলিক অন্যান্য দেশের নেতাদের সঙ্গে মোদীকেও আমন্ত্রণপত্র পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এ ব্যাপারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, আঞ্চলিক বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা তারেক রহমানের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা এই অঞ্চলকে একটি প্রভাবশালী এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। শপথ অনুষ্ঠানে নিমন্ত্রণ পাঠানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের অগ্রাধিকার থাকবে। সময় কম, কিন্তু আমরা আন্তরিক। এই আমন্ত্রণকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের চেষ্টায় সৌহার্দ্যের বার্তা হিসেবে তুলে ধরে হুমায়ুন কবির বলেন, যখন আপনি কাউকে আমন্ত্রণ করেন তখন আশা করেন যে তিনি উপস্থিত হবেন। এটা একটা সদিচ্ছার ইঙ্গিত। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে একটি সুষম নীতি গ্রহণের যে পরিকল্পনা করেছে সেটা বলেও তিনি মন্তব্য করেন। সার্ক, বিমস্টেকের মতো বহুপক্ষীয় আঞ্চলিক ফোরামগুলোকে কাজে লাগানোর দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমরা বিশ্বাস করি এই অঞ্চলকে নিয়ে একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করা সম্ভব। তবে মোদির ঢাকা সফরের সম্ভাবনা কম। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন এআই সামিটে অংশ নিতে ভারত সফরে যাচ্ছেন। মোদি সেজন্য ম্যাক্রনকে নিয়ে ব্যস্ত থাকবেন। সেজন্য ভারতের উপরাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করতে পারেন। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে ঠেকায় সম্পর্ক পুনরায় স্বাভাবিক করায় ভারতের আগ্রহ থাকলেও তারা এ নিয়ে তাড়াহুড়া করতে চায় না। তাছাড়া অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে উপস্থিত হওয়ার সম্ভাবনার বিষয়টিও রয়ে গেছে। সার্ক ছাড়াও আরো অনেক দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। সৌদি আরব, তুরস্ক, চীনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হতে পারে। সম্পর্ক পুনরায় স্বাভাবিক করায় ভারতের আগ্রহ থাকলেও গত ২ বছর বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আইসোলেটেড হয়ে গিয়েছিল। নতুন সরকারের শপথ অনুষ্ঠানের মাধ্যমে সবার সাথে আবার সংযোগ স্থাপন করার এই সুযোগ কাজে লাগানো উচিত। তারেক রহমান এর মধ্যে বলেছেন, তার সরকারের পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশি জনগণের স্বার্থকে কেন্দ্র করে, কোনো নির্দিষ্ট দেশ কেন্দ্রিক নয়। The interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা বলেছেন। নির্বাচনের বিজয়ের পরে তারেক রহমানের সঙ্গে প্রথম ফোন আলাপে প্রধানমন্ত্রী মোদী দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে বিএনপি নেতার সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন। তো মোদীর ভারত থেকে বাংলাদেশে আসার ব্যাপারটা বাংলাদেশে তেমন ওয়েলকামিং হবে না। ইতিমধ্যে এনসিপির পক্ষ থেকে এ ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে যে মোদী বাংলাদেশ সফর করলে তারা সে সময় হয়তো শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবে না, ইত্যাদি সমস্যা আছে।
এছাড়া ভারতে এখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, সুতরাং খুব সম্ভবত মোদী বাংলাদেশে আসবেন না। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিছুদিন আগে খালেদা জিয়ার মৃত্যুর সময় বাংলাদেশে এসেছিলেন, তারই হয়তো আসার সম্ভাবনা বেশি। তো আওয়ামী লীগের ব্যাপারে আরেকটা জিনিস, টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন নীতিগতভাবে তিনি কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধকরণ পছন্দ করেন না, কারণ আজ যদি আপনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন তাহলে আগামীকাল আপনি আমাকে নিষিদ্ধ করবেন না, এমন কি নিশ্চয়তা আছে? তিনি এরকম বলেছিলেন। অবশ্য যদি কেউ কোনো ধরনের অপরাধের জন্য দায়ী হয় তবে তাদের অবশ্যই পরিণতি ভোগ করতে হবে। তা আওয়ামী লীগের ব্যাপারে প্রশ্ন করা হলে তারেক রহমান এখনো একই কথাই বলেন যে আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, মানে যারা অপরাধী তারা শাস্তি পাবে, কিন্তু দলের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য হয়তো খুব শীঘ্রই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। থ্যাংক ইউ।